তাহলে ভগবান খুন হলে তাও নিজের মন্দিরে। তোমরা যারা চাকরি করো বা কোনো রকম কাজের সাথে যুক্ত, কোনো কর্মসংস্থানের মধ্যে আছো, তারা আমার সাথে একটা বিষয়ে আশা করি সহমত হবে। সেটা হচ্ছে যে আমাদের জীবনে কর্মজগতের বা কাজের জায়গার বা চাকরি স্থলের যে বৈশিষ্ট্য বা যে অবদান, সেটা কেমন? সেটা হচ্ছে যে চাকরি, কাজ, কর্মসংস্থান যে নামেই ডাকি না কেন বা যেভাবেই বলি না কেন বিষয়টা, সেটা আমাদের জীবনে যে কেবল স্যালারি বা অর্থ বা জীবন জীবিকার উপায়, ডেজিগনেশন, প্রেস্টিজ, আইডেন্টিটি এগুলো দেয় তা নয়। কাজের জগৎ আমাদের জীবনের যে বেস্ট এবং মোস্ট প্রোডাক্টিভ টাইম সেটাকেও এনগেজ করে। উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যেমন ধরা যাক কোনো একটা অফিসে তুমি যাও, অফিস তোমার শুরু হয় সকাল 9:30 বা 10টা থেকে, অফিস তোমার শেষ হয় জেনারেলি অফিস তোমার শেষ হয় 6টা 6:30। তো তুমি ভেবে দেখো 24 ঘন্টার বাকি কোনো অংশের সাথে তুলনা করে সকাল 10টা থেকে বিকেল 6টা এই টাইমটা সবচেয়ে বেশি এনার্জেটিক এবং সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকো তুমি, এবং এই পিরিয়ডটাই তুমি অফিসে থাকো। সো অফিসের সাথে আমাদের সম্পর্ক বা কাজের জায়গার সাথে আমাদের সম্পর্ক ঠিক এরকম। এবং সেই জন্যেই সহমত হওয়ার বিষয়টা বা জায়গাটা এইটা যে এমন তুমি নিজেও অনুভব করতে পারো, তুমি যদি কাউকে দেখে থাকো তার চাকরি সম্বন্ধে যদি কথা হয়ে থাকে বা তার কাজ সম্বন্ধে, তো এটা তুমি পেয়েই থাকবে যে এরকম অনেক মানুষ আছে যারা তার নিজের বাড়ির সম্বন্ধে যতটা না জানে, নিজের অফিস সম্বন্ধে তার চেয়ে বেশি জানে। নিজের বাড়ি, নিজের এলাকা, নিজের অঞ্চল সম্বন্ধে তার যতটা না ওয়াকিবহাল, সে যতটা না খবর সে রাখে, তার চেয়ে ঢের বেশি সে জানে সে তার যেখানটায় চাকরি করতে যেতে হয় সেই জায়গার বৈশিষ্ট্য, সেই জায়গার মানুষ, সেই জায়গার চরিত্র সম্বন্ধে। চাকরির জায়গাটা আমাদের কাছে এরকম এতটাই ইম্পর্টেন্ট এবং এতটাই নিবিড়, এবং সেই জন্যেই চাকরির জায়গা আমাদের অন্যতম বড় সহায় বা আশ্রয়। মানুষ বাড়িতেও অতটা স্বস্তি বা অবলম্বন বোধ করে না যতটা সে তার কর্মস্থলে করে। তার কারণ কোনো বিপদ হলে, কোনো সমস্যা হলে, কোনো শরীর খারাপ হলে, কোনো আর্থিক অবস্থা বা কোনো কিছু বিশেষ অবনতি করলে সবচেয়ে আগে তার কলিগ তাকে সাপোর্ট করে। তার কলিগ, চাকরি করতে করতে তৈরি হওয়া বন্ধু, চাকরি করতে করতে তৈরি হওয়া সম্পর্ক, চাকরি করতে করতে তৈরি হওয়া যে কোনো ধরনের সাপোর্ট সে ওখান থেকেই পায়। ফার্স্ট সাপোর্টটা সে অফিস থেকেই পায়। ইভেন সে যদি বাইরে কোনো অপরাধ করে থাকে, ধরা যাক, বা অপরাধের সাথে যুক্ত আছে বলে অভিযুক্ত হয়ে থাকে, তাহলে যদি তাকে এনকোয়ারি করবার জন্য, ইনভেস্টিগেট করবার জন্য বাইরে থেকে কোনো এজেন্সি বা অথরিটি আসে, ডাইরেক্টলি কিন্তু সেই মানুষটাকে, যিনি কর্তব্যরত রয়েছেন, কর্মরত রয়েছেন অফিসে, তার কাছে এসে পৌঁছানো যায় না। ইনভেস্টিগেটিং অথরিটি প্রথমে যায় বসের কাছে, তাকে ইন্টিমেট করে, তারপরে আসে উদ্দিষ্ট ব্যক্তি বা প্রশ্ন যেখানটা রয়েছে সেই মানুষটার সাথে কথা বলতে। সো চাকরি সবসময় আমাদের একটা সেফ প্লেস দেয়, আমাদের একটা আশ্রয় দেয়, আমাদের একটা সাপোর্ট দেয়, একটা স্যাংচুয়ারির কন্ডিশন তৈরি করে যে আমি এখানটায় অনেক বেশি সুরক্ষিত, আমাকে একটা সুরক্ষার আশ্বাস দেয়। এবার বলো, সেই চাকরির জায়গায় যদি কারোর সাথে এত বড় তার মানসিক, তার শারীরিক নির্যাতনের ঊর্ধ্বে উঠে তার যদি মৃত্যু অবধি হয়, তাহলে যে সামগ্রিক ভীতি তৈরি হয় সেইটাকে তুমি কি চোখে দেখবে, সেইটাকে তুমি তোমার জীবনে কেমন ভাবে রিলেট করবে। আজকের ক্লাসটা আমরা সম্প্রতি ঘটে যাওয়া এবং যার উপরে তৈরি হওয়া রাজ্য জুড়ে যে ডামাডোল, বিশৃঙ্খলা, প্রতিবাদের ধর্নার যে মিছিল, যে তীব্র 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 চর্চা, নিন্দা, সমালোচনা, যে বিষয়টাকে কেন্দ্র করে
অর্থাৎ আরজি করের রেসপেক্টেড লেডি ডক্টরের মৃত্যু এবং অবশ্যই শারীরিক নির্যাতন, এইটার উপরে আজকে আমাদের ক্লাস। আমরা আজকের ক্লাসটার মধ্যে থেকে সোশ্যাল ইস্যুগুলোকে কোয়ান্টিফাই করব। আমরা বুঝতে চেষ্টা করব যে আমরা এই পুরো বিষয়টা ফ্রম ডে ওয়ান আজকে অবধি কোন কোন ফেজ পেরোচ্ছে, এবং এই ফেজ যে পেরোচ্ছে এই ফেজ পেরোনোর মধ্যে দিয়ে এক্স্যাক্টলি কি কি আমাদের হাতে থাকছে আলটিমেটলি। সো আমরা বলা যেতে পারে আমরা কোয়ান্টিফাই করব এইরকম ভাবে যে এক্স্যাক্টলি যেগুলো ফ্যাক্ট আমরা কেবল সেগুলোকেই বিশ্লেষণ করব, যেগুলো রিউমার, যেগুলো গেস, গুলো সম্বন্ধে আলোচনা করবার মতন না আমাদের অধিকার আছে, না এখতিয়ার আছে, না সেটার প্রয়োজন আছে। আমাদের ক্লাসে সেটার প্রয়োজন নেই। আমরা তাই এইসব সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কি হতে পারে, কি কি থাকতে পারে, কি বললো, কি ইশারা হলো, কি ইঙ্গিত হলো, we don't discuss these things. So rumors and guess we must discard from our discussion. Okay, আমরা শুধু ডিসকাস করব about fact. So fact is that she was a doctor. She was a lady doctor, a Bengali lady doctor. Do you know যে ভারতবর্ষের কঠিনতম পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষা হচ্ছে নিট এক্সাম, যার মধ্যে দিয়ে একটা প্রবেশিকা পরীক্ষার মধ্যে দিয়ে একজন ক্যান্ডিডেট সে ডাক্তারি পড়বে কিনা এই ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়া হয়, এই ব্যাপারটা পাস করলে সে ডাক্তারি পড়তে যায়, এবং তার ডিফিকাল্টিস লেভেল কত। এবং এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাটায় পশ্চিমবঙ্গ থেকে কতগুলো মেয়ে চান্স পায় কোনো ধারণা রাখো? বাংলা থেকে কতগুলো ছেলে মেয়ে চান্স পায়? দিস ইজ দ্য ফ্যাক্ট। যে একজন ডাক্তার ছিলেন তাকে হত্যা করা হলো নৃশংস অত্যাচারের মাধ্যমে। একজন লেডি ডক্টর যিনি পোস্ট গ্রাজুয়েশন করছিলেন, ডাক্তারি এমবিবিএস তার কমপ্লিট হয়ে গেছে। ডু ইউ নো ডাক্তার, একজন পোস্ট গ্রাজুয়েট ডাক্তারের ডিউটি আওয়ার্স 14 থেকে 16 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ। তার পড়াশুনো এবং তার হসপিটালের কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। ইয়েস, 14 থেকে 16 ঘন্টা সে ডাইরেক্টলি অন ডিউটি থাকে। বেসিক্যালি 24 ঘন্টাই সে অন ডিউটি থাকে, বাট এনগেজ থাকে, অ্যাক্টিভলি পার্টিসিপেশন থাকে তার হসপিটালে 14 থেকে 16 ঘন্টা। সেই অ্যাক্টিভ পার্টিসিপেশনের জায়গা থেকে, সে কাজের মধ্যে থেকে এই পরিণতি প্রাপ্তি হলো তার। দিস ইজ দ্য ফ্যাক্ট। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ফ্যাক্ট। আমরা ফ্যাক্ট গুলো আইডেন্টিফাই করতে পারলেই তারপরে আমরা কি কি পেতে চলেছি এটা বুঝতে সাহায্য। ফ্যাক্ট 4, স্টেট পুলিশ যাদের কাজ অনুসন্ধান করা, দুষ্কৃতিকারীকে সন্ধান করা, পারপিট্রেটরকে রেকগনাইজ করা বা আইডেন্টিফাই করা, স্টেট পুলিশ 4 দিন কেসটা হ্যান্ডেল করলো। ফ্যাক্ট 5, সেন্ট্রাল এজেন্সি এলো, সিবিআই, তারাও অলমোস্ট 5-7 দিন, 7 দিন না হলেও 5 দিন ইনভেস্টিগেশন করছে। অ্যান্ড লাস্ট ডেভেলপমেন্ট ইন দিস রিগার্ড ইজ দ্যাট সুপ্রিম কোর্ট এটাকে সুও মোটো কগনাইজ করেছে। হোয়াট ইজ মিনিং অফ সুও মোটো? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুও মোটো? সুও মোটো স্বতঃপ্রণোদিত। জেনারেলি কোর্টে কেউ কোনো অভিযোগ নিয়ে যায়, আমার এইটার বিচার করে দিন, হে মহামান্য আদালত, জাজ, বিচারক, এটার বিচার করে দিন। তো কোর্ট তখন সেই ব্যাপারটার উপর বিচার করা শুরু করে। কিন্তু এক্ষেত্রে কোর্টের কাছে কেউ আসেনি, সুপ্রিম কোর্ট নিজে থেকেই মনে করছে যে এই ব্যাপারটার উপরে তার বিচার করা দরকার, তার আলোকপাত করা দরকার। দিস ইজ কল্ড সুও মোটো, স্বতঃপ্রণোদিত। ওকে, তো সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে এই কেসটা বিচারের ভার নিয়েছে হাতে। অল দিজ আর ফার্স্ট লেয়ার অফ ফ্যাক্টস। আমরা চলে যাব সেকেন্ড লেয়ার অফ ফ্যাক্টস। সেকেন্ড লেয়ার অফ ফ্যাক্টস এইটা যে বিষয়টার
বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে কেবল বঙ্গবাসী না, সমগ্র ভারতের বিভিন্ন প্রদেশ, বিভিন্ন রাজ্য, এমনকি সারা বিশ্বের অনেক দেশ। এটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে বিষয়টা নিয়ে সারা পৃথিবীতে হইচই পড়ে গেছে, আলোড়ন সৃষ্টি হয়েছে বিষয়টার গভীরতা, বিষয়টার নৃশংসতা এবং নারকীয়তা দেখে। সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এইটাতে সাধারণ মানুষের পার্টিসিপেশন। প্রত্যেকটা মানুষ, বাড়ির খুব নগণ্য সদস্য, বাড়ির গৃহবধূ, যে কোনো জায়গায় সে কাজ করতে পারে, নারীরা, প্রধানত নারীরা দারুণভাবে এগিয়ে এসছে এটাতে প্রতিবাদের নানা রকম ভাষা নিয়ে। প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে মিছিল করা হোক, নিজেদের হোয়াটসঅ্যাপ প্রোফাইল ব্ল্যাক আউট করে দিয়ে হোক, নানা রকম ভাবে প্রত্যেকে নিজের মতন করে ভাবে, বা রাত দখল এরকম কিছু বিশেষ রকমের ইভেন্ট বা ড্রাইভের মাধ্যমে হোক, মেয়েরা, মহিলারা তুমুল ভাবে এটার প্রতিবাদে সোচ্চার হয়ে গেছে। মানুষের পার্টিসিপেশনটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং সাধারণ মানুষ যে গভীরভাবে, যে প্রচন্ডভাবে এটায় পার্টিসিপেট করছে, এই প্রতিবাদে সোচ্চার হচ্ছে, ন্যায় বিচার চাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস বলে যে হুঙ্কার ছাড়ছে, তা কিন্তু অভূতপূর্ব। তা কিন্তু প্রত্যেকটা গণতন্ত্রের বেসিক মূল স্তম্ভ এই প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে এই গর্জন প্রত্যেকটা গণতন্ত্রের জন্য জরুরি। এছাড়া ইন্টেলিজেন্সিয়া, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সুশীল সমাজ, নাট্য ব্যক্তিত্ব, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, প্লেয়ার্স, মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে দ্বৈরথ বা বৈরিতা ভুলে গিয়ে পরস্পরের হাতে হাত রেখে প্রতিবাদে সোচ্চার হওয়া, প্রতিটা কিন্তু খুব উল্লেখযোগ্য ইভেন্ট। মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের মধ্যে এবং মানুষ মানুষের পাশে নিয়ে এরকম স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ শরণাতীতকালে কিন্তু দেখা যায়নি। প্রত্যেকটা ঘটনাই, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু পলিটিক্যালি ডিভাইড হয়েছে। কোনো একটা ঘটনার কেন্দ্র করে কোনো একটা রাজনৈতিক দল এবং তার সদস্যরা মনে করেছে ঠিক, তাই চুপ করে গেছে। বাকিরা যারা বাইরে ছিল তারা মনে করেছে ভুল, তাই সোচ্চার হয়েছে। কিন্তু সর্বদলমত নির্বিশেষে আজকের এই প্রতিবাদ দেখবার মতো। এটা একটা খুব বড় সামাজিক ইন্ডিকেটর। মানুষ সোৎসাহে নিজে থেকে, নিজের কর্তব্যবোধে, নিজের সামাজিক কন্ট্রিবিউশনের কারণে রেসপন্সিবিলিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি নিয়ে এগিয়ে এসছে প্রতিবাদ করতে। ওকে, সো আমরা এগুলো ফ্যাক্ট পেলাম, এবং আমরা আবার বলছি, কোনো রিউমারে যাব না, আমরা কোনো গেস করব না। নাও কামস করোলারি অফ ফ্যাক্টস, সত্যের অনুসিদ্ধান্ত। আমরা কিছু সত্য চিহ্নিত করলাম। এই সত্যের দ্বারা আমরা কি সিদ্ধান্তে উপনীত হচ্ছি যেগুলোতে, সেগুলো কিন্তু খুবই হতাশাব্যঞ্জক। ইন রিয়েল সেন্স একটা দুটো শিখণ্ডী টাইপের ক্যারেক্টার ছাড়া বা স্কেপগোট টাইপের ক্যারেক্টার ছাড়া আমরা কোনো গিল্টি এখনো অব্দি পাইনি, যাকে তথ্য প্রমাণের সাপেক্ষে বলা যেতে পারে যে এই মানুষটা দোষী, এবং কাউকে পানিশমেন্ট এখনো দেওয়ার কোনো জায়গায় তৈরি হয়নি। সুতরাং এত বড় একটা অন্যায় সমাজের সাথে, সমাজের চোখে ঘটে গেল, কিন্তু তার ফল জিরো। আমরা এত রকম মত, এত রকম চর্চা, এত রকম সন্দেহ এবং সম্ভাবনা, এতগুলো দিক, এতগুলো অ্যাঙ্গেলের দ্বারা বিভ্রান্ত। আমরা বুঝতে পারছি না ঠিক কোনটা ঘটেছিল, ঠিক কে সত্যি বলছে, ঠিক কোনটা মিথ্যে, কোনটাকে লুকোনো হচ্ছে, কোনটা বাস্তব, কোনটা ঘটানো হয়েছিল, কোনটা সত্যি, কোনটা সাজানো হয়েছিল। এর উপর ভরসা করব, কার উপর আস্থা রাখবো আমরা? কয়েকটা দিন আগে আমাদের প্রতিবেশী দেশের রাজনৈতিক ডামাডোল নিয়ে আমাদের মধ্যে খুব সোচ্চার চর্চা চলছিল। আমরা সেখানটায় অত্যাচারিত মানুষদের ভবিষ্যৎ, সেখানে অত্যাচারিত মানুষদের ভাগ্য দেখে আমরা নিজেদের খুব হাহুতাশ করছিলাম।
আরে আমরা নিজের দেশের মেয়েদেরকে বাঁচাতে পারছি না, আমরা বাইরের দেশের মেয়েদেরকে কি বাঁচানোর কথা ভাববো? তাই নয় কি? এখন প্রশ্ন হলো, খুব খুব কঠিন যে প্রশ্নটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে যে এটাই কি সব? কোনো কি উপায় নেই এর থেকে বেরোনোর? হোয়াট ইজ দ্য ওয়ে আউট? হোয়াট আর দ্য সলিউশনস? চলো আমরা কিছু সলিউশন ডিসকাস করে নিই। সলিউশন ডিসকাস করার প্রয়োজন আছে অনেকগুলো কারণে। পরীক্ষার পরিপ্রেক্ষিতে এই জাতীয় কোনো রকম লেখা দিলে তো তোমরা সেটা লিখতে পারবেই। এছাড়া ওভারঅল সমাজের পরিবর্তন এরকম যদি দরকার হয়, যদি আমাদের জাস্টিসটা পেতে চাই, তো আমাদের সলিউশন খুঁজতেই হবে। সলিউশনস কি? ফার্স্ট ফরমোস্ট সলিউশন ইজ বি অনেস্ট ইন বিহেভিয়ার, ইন অ্যাটিটিউড। এখন অনেস্ট মানে হচ্ছে যে খুব সোজাসাপটা ভাবে ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলবার সততা। দেখো, তুমি সোসাইটির যে স্টেজে থাকো, তুমি যে কালারের রাজনৈতিক মনোভাবাপন্ন হয়ে থাকো, যে কোনো পদ তুমি গ্রহণ করতে পারো, তোমার যা রোল যা খুশি হতে পারে, বা ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বললেই সমস্যার প্রথমেই সেখানে সমাধান হয়ে যায়। এখন অনেকে তর্ক করতে পারে যে ঠিক ভুলের সীমানা, উচিত অনুচিতের সীমারেখা খুব সূক্ষ্ম। সেটা কোথাও কোনো বিশেষ পরিপ্রেক্ষিতে হয়তো কথাটা সত্যি, বাট ওভারঅল একটা অন্যায়কে অন্যায় বলতে হবে এবং একটা অন্যায়কে অন্যায় বলার মতন সততা দেখাতে হবে। একটা অনুচিত কাজ বলতে হবে। সেটা কোন পার্টির লোক করছে, কোন দলের লোক করছে, কোন রঙের লোক করছে, কোন পছন্দের লোক করছে, কোন স্বজন প্রজনের মধ্যে দিয়ে হচ্ছে, দ্যাট ডাজ নট ম্যাটার। ভুল তো ভুল, অন্যায় তো অন্যায়, এবং সেটাকে স্বীকার করতেই হবে। এবং যেই মুহূর্তে সমাজ ওভারঅল এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে, তখনই এই যে চাপা দেয়া, এই যে প্রমাণ লোপাট, এই যে লুকিয়ে রাখা, এই যে নিরাপদ আশ্রয় দেয়া, তাকে পৌঁছে দেয়া, গা ঢাকা দেয়া, এই ব্যাপারগুলোই থাকবে না। অপরাধী এক চান্সে সামনাসামনি চলে আসবে এবং বিচার শাস্তি দুটোই খুব সহজ এবং সাধারণ ব্যবস্থা থাকবে। ওকে, স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অফ ল। দেখো, এর মধ্যে আসল চাবিকাঠি লুকিয়ে রয়েছে সলিউশনে। আসল চাবিকাঠি হচ্ছে এইটা, যে একজন অপরাধী যদি দেখে যে হ্যাঁ আইন আছে, কঠিন আইন আছে কোনো অপরাধের সাজা হিসেবে, কিন্তু খুব সহজে সে আইন থেকে ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে, খুব সহজে সে ঢুকছে, পুলিশের কাছে যাচ্ছে, জেলে যাচ্ছে এবং বেরিয়ে আসছে। অর্থাৎ এক কথা দেখা যাচ্ছে, অপরাধী যদি বুঝতে পারে যে আইন যেমনই হোক না কেন, তাকে ছাড়িয়ে আনবার, সেখান থেকে বেরিয়ে আসবার তার পর্যাপ্ত পথ রয়েছে এবং সাজা হয় না, তাহলে সে পরের পর অপরাধ করবে। অপরাধ করতে তার ভয় লাগবে না, অপরাধ করতে তার মজা লাগবে। সো রুল এবং ল থাকলেই হবে না, সেটাকে প্রপার ওয়েতে স্ট্রিক্টার ম্যানারে ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে একজন দোষীর প্রকৃত শাস্তি হয়। একটা শাস্তি দেখে আর একজন আগাম ক্রাইম করতে চলেছে যে তার মনে হয় যে না, এই দোষটা করলে কিন্তু আমার সাজা হবে, এবং এই সাজার জায়গায় আমাকে কেউ সাপোর্ট করতে পারবে না, বা আমাকে কেউ কিন্তু বাঁচাতে পারবে না, সাজা ভুগতেই হবে। সুতরাং এখানে আমাকে থামা দরকার। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের যে ইমপ্লিমেন্টেশন করতে হবে লগুলো ভয়ঙ্কর কঠিন ভাবে। থার্ড, আর্লি কনভিকশন অ্যান্ড পানিশমেন্ট। এটাও ইকুয়ালি ফার্স্ট এবং সেকেন্ড দুটোর সাথেই কানেক্টেড। টোটাল ইন্ডিয়া জুডিশিয়ারি সিস্টেমের প্রতি জেনারেলি যে নোশন, যে অভিযোগ বা যে অসহায়তা প্রতিফলিত হয়, সেটা হচ্ছে যে কনভিকশন রেট খুব স্লো, খুব কম। হোয়াট ইজ কনভিকশন রেট? কনভিকশন রেট হচ্ছে যে একজনকে আপাতত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো, কিন্তু পরবর্তীকালে তথ্য প্রমাণ সহযোগে তার অভিযোগটাকে প্রতিপন্ন করা, এই সত্যে উপনীত হওয়া, এটাই হচ্ছে কনভিকশন।
যেটা আমাদের এখানে হয় না, বা অনেক সময় দেখা যায় ব্যর্থ হয়ে গেছে, 5 বছর 10 বছর 12 বছর লেগে গেছে, বেল নিয়ে অপরাধী বাইরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, সেই কনভিকশন রেট, সত্যতায় উপনীত হওয়া, প্রতিপন্ন হওয়ার পরিমাণ আমাদের এখানটায় খুবই অল্প বলে বিচার বিভাগের বিরুদ্ধে আমাদের অভিযোগ হয়ে থাকে, বা সাধারণ মানুষের ক্ষোভ বা খেদ থেকে থাকে। সো এইটাকে শুধরাতে হবে, দ্রুত ডিসপোজাল করতে হবে, পেন্ডিং কেসগুলো দ্রুত ডিসপোজাল করতে হবে ইনভেস্টিগেশনের, এবং যত তাড়াতাড়ি সম্ভব পানিশমেন্ট দিতে হবে। পানিশমেন্ট খুব ভাইটাল একটা পয়েন্ট সোসাইটির জন্য, সোসাইটিতে অপরাধ দমন করার জন্য। ওকে, যে কোনো ভালো সভ্য এবং রাজ্যে বা দেশে, এবং যেখানটায় দেখবে তোমরা যে ক্রাইম কম, সেখানে অবভিয়াসলি এই কনভিকশন রেটটা অনেক বেশি এবং পানিশমেন্ট প্রপারলি হয়। নেক্সট, কম্পালসারি সেলফ ডিফেন্স। যদিও এই সেলফ ডিফেন্স কনসেপ্টটা পার্টিকুলার এই ক্ষেত্রে বা এই কেসের সাথে ডাইরেক্টলি রিলেটেড নয়, নাইদার ইট ইজ অ্যাপ্লিকেবল বা এফেক্টিভ ইন কেস অফ অর্গানাইজড ক্রাইম। যখন চক্রান্ত করে, পরিকল্পনা করে তোমার বিরুদ্ধে 10 জন 15 জন বা বহু সংখ্যক মানুষ, অনেকগুলো মানুষ একসঙ্গে আক্রমণ করবে, তখন সেলফ ডিফেন্সের কোয়ালিটি তোমার কাছে যতই থাকুক না কেন, ভিকটিম হতেই হবে, তার শিকার হতেই হবে সেই নৃশংসতার। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট পার্টিকুলার কেসেস বা কেস 1-2 কেসেস, সেলফ ডিফেন্স খুব দরকার মেয়েদের জন্য। আমি তো সবসময় বলবো যে গভর্নমেন্ট আলাদা করে এটার জন্য প্রজেক্ট নিয়ে আসুক, বা স্কুলগুলো তাদের ক্যারিকুলামের মধ্যে পার্টিকুলার মেয়েদের জন্য আলাদা করে টাইম বার করুক, যে সেখানটায় সে কিছু কুস্তি শিখবে, কিছু লাঠি খেলা শিখবে, কিছু বেসিক প্রিলিমিনারি কুংফু বা ক্যারাটের ক্লাস শিখবে, যাতে সে অন্তত কোনো বিপদে পড়লে সেই বিপদটায় ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে সেখানেই মারা না যায় বা ধরা না পড়ে, অন্তত 1-2 ঘাত দিয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে পালিয়ে বাড়ি চলে আসতে পারে, বা কোনো জায়গায় সাহায্য চাইবার মতন জায়গায় পৌঁছে যেতে পারে। এইটুকু করা খুব দরকার, থ্রু আউট ইন্ডিয়া এটা করা খুব দরকার। তাতে ক্রাইম রেট কমবে, ক্রাইম হওয়ার সুযোগ কম হবে। নেক্সট, রোল অফ মিডিয়া অ্যান্ড রোল অফ আইকনিক পার্সনস। ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে রোল অফ মিডিয়া। সাধারণ মানুষের খবর বিশ্লেষণ করার ক্ষমতা রয়েছে, বাট মিডিয়া সেইটাকে একেবারে ডিস্টরশন করে ফেলেছে। মিডিয়া প্রত্যেকটা খবর সে নিজের বুদ্ধি এবং চিন্তা অনুযায়ী, নিজের পছন্দ এবং নিজের ঠিক ভুলের বিচার অনুযায়ী খবরটাকে পরিবেশন করছে। খবরটা মানুষের কাছে যখন আসছে, তখন অলরেডি খবরটা কিছু রং লেগে গেছে, খবরটার মধ্যে কিছু ধারণা এবং খবরটার মধ্যে কিছু বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেটা খবর নেই। এটা প্রথম সমস্যা বিরুদ্ধে। সেকেন্ড বা আরেকটা যে ভয়ানক অভিযোগ, সেটা হচ্ছে যে, এবং দ্বিতীয়ত পুরো খবরটা পেশ করলো না মিডিয়া। সমস্যা, বিতর্ক, কোনো একটা পার্টিকুলার অংশ তুলে ধরলো, তার শুরুটা, তার শেষটা এবং পুরো জিনিসটার কভারেজ করলো না। সো মিডিয়ার একটা খুব বড় রোল রয়েছে জনমানুষে। মিডিয়া সেইটা যদি ঠিকঠাক প্লে করতে পারে, এক্সপেকটেশন অনুযায়ী প্লে করতে পারে, তার কিন্তু খুব বড় একটা উপকার আমরা পেতে পারি, এবং ক্রাইম থেকে সমাজকে অনেকাংশেই ঠেকানো যেতে পারে। ভেরি ইম্পর্টেন্ট থিং অ্যাসোসিয়েটেড উইথ দিস ম্যাটার ইজ আইকনিক পার্সন। এবং এটাও মিডিয়া রিলেটেড, কেননা মিডিয়ার মাধ্যমেই আমরা এটা দেখতে পাই। দেখো, খুব নর্মাল নোশন, সমাজের মধ্যে খুব সাধারণ নোশন, অন্তত আমাদের মতন উপমহাদেশের কনসেপ্ট কি, যে স্মোক করতে নেই, বড়জনদের গুরুজনদের সামনে গালাগালি করতে নেই, নেশা করতে নেই, এগুলো খুব সাধারণ সাধারণ মোটা মোটা দাগের কনসেপ্ট। এখন স্মোক না করলে যে মানুষটা বিড়ি বিক্রি করে, সিগারেট বিক্রি করে, তার সংসার চলবে কি করে, এই জাস্টিফিকেশন গুলোর কোনো মানে হয় না। এটা উচিত অনুচিতের মধ্যেই পড়ে যায়, এটা ভালো মন্দের মধ্যে পড়ে যায়। কেননা স্মোকিং কিলস, কনজিউমিং ড্রাগস হার্মস ইউ বা হার্মস ইউর বডি। সো নেশা করতে নেই, মাদকদ্রব্য সেবন করতে নেই, পান বিড়ি খৈনি গুটখা জর্দা এগুলো খেতে নেই, এগুলো তো সাধারণ ভালো মন্দের কনসেপ্ট। জুয়া খেলতে নেই। বাট মুশকিলটা হচ্ছে, আজকের সমাজে যারা আইকন,
তারা যদি এগুলোকে প্রমোট করে, সমস্যা খুব গভীরে, সমস্যা খুব প্রজন্মের ভিতর থেকে তৈরি হওয়া শুরু হয়। রোল, এই যে রোল অফ আইকনিক পারসনস, আমি কিছু একটা বললে লোকে শুনবে না, তুমি কিছু একটা বললে বা ভাবলে লোকে শুনবে না, শুনবে কার কথা? সাধারণ মানুষ, ইয়াংস্টার শুনবে ফিল্ম স্টারদের কথা। ফিল্ম স্টাররা কি বিজ্ঞাপন দিচ্ছে? সাধারণ মানুষ, ছেলেমেয়েরা শুনবে কার কথা? প্লেয়ারদের কথা। খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এফেক্ট অফ কনজিউমারিজম। এরকম নৃশংস কোনো ঘটনার আগে পরে সবচেয়ে গভীরভাবে যে প্রশ্নটা নাড়া দেয় সেটা হচ্ছে যে এত নৃশংস হলো কি করে অপরাধী? অপরাধ তো হতেই পারে, বাট তার ডিগ্রি কতদূর হবে, মানুষ কতটা নিচে নামবে, কতটা জান্তব বা পাশবিক হবে তার আচরণে, এটা একটা খুব ভাববার বিষয়। এবং এটার মধ্যে অনেকাংশে লুকিয়ে রয়েছে বর্তমান কনজিউমারিজমের যে কনসেপ্ট। প্রতিটা বিষয়কে আমরা যে পণ্যের আকারে দেখি এবং তার মধ্যে প্রত্যেকটা বিজ্ঞাপনে নারী শরীর দেখানোর যে প্রয়াস এবং যে উদাহরণ আমাদের সামনে দাঁড়িয়েছে, তাতে মেয়েদেরকে সম্মান করার জায়গায় মেয়েদেরকে একটা কমোডিটি হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে পুরো সমাজে, যা বস্তুত সামাজিক অবক্ষয়ের পিছনে একটা বড় কারণ বলে অনেক মনোবিজ্ঞানী মনে করেন। সুতরাং প্রতিটা বিজ্ঞাপনেই নারীকে দেখানো বা নারীর শরীরকে প্রকাশ করবার মধ্যে খুব সূক্ষ্মভাবে নারীর প্রতি যে অবমাননা তৈরি হয়, নারীর প্রতি যে সেন্স অফ রেসপেক্ট কমে গিয়ে সেখানটায় টাকা পয়সার হিসাব চলে আসে। ইভেন একটা বাচ্চা যখন বড় হচ্ছে, তার বড় হওয়ার প্রসেসের মধ্যে দিয়ে সেটা আমরা বুঝতেই পারি না পুরো সমাজটাকে কিভাবে নারীর প্রতি ডিস্ট্রাস্ট, নারীর প্রতি বিদ্বেষ এনে দিয়েছে। আমরা সমাজকে শেখাতে পাচ্ছি না প্র্যাকটিক্যালি কিভাবে রেসপেক্ট করতে হয়। সেটা বইয়ের মধ্যে দিয়ে হবে না, সেটা আমাদের ব্যবহারিক জীবনযাপনের মধ্যে দিয়েই হবে। এবং এখানটায় কনজিউমারিজম একটা বড় হার্মফুল এফেক্ট এনে দিচ্ছে অল ওভার ইন দ্য সোসাইটি। সেকেন্ড, এবং এটাকে দূর করতে হবে, অবভিয়াসলি এগুলোকে চেক করতে হবে। থিং ইজ দ্যাট, আসল উদ্দেশ্য যে এগুলোকে বন্ধ করতে হবে, এই প্রদর্শনগুলো। সেকেন্ড, রোল অফ সেন্সর বোর্ড। একটা সময় ছিল 70 কি 80 দশক অবধি বলা যেতে পারে, যেখানটায় সেন্সর বোর্ড খুব কড়া হাতে তৈরি হওয়া মুভিগুলোতে নজর রাখত। কোনো বিশেষ আবেগঘন দৃশ্য, বিশেষ হিংসা, মানুষের বিশেষ যে কি বলা যায় যে বেসিক ইনস্টিংক্ট যেগুলো, সেগুলো প্রকাশ করার সময় কতদূর প্রকাশ করবে আর কতদূর করবে না, সেন্সর বোর্ড একটা বড় কাঁচি চালাতো। বাট লাস্ট 10 to 15 ইয়ার সেন্সর বোর্ডের কাজ অলমোস্ট, সেন্সর বোর্ড আর সেন্সারিং এর কাজটা করেই না। রিসেন্ট, আমি আর নাম বলছি না, তোমরা অনেকেই জেনে থাকবে বা দেখে থাকবে, রিসেন্ট সাম্প্রতিক একটা সিনেমা তৈরি হলো, বলা যেতে পারে যার বাংলা নাম হচ্ছে যে জন্তু বা পশু, বাংলা অনুবাদ। সেই সিনেমাটায় খুন করা বা হত্যা করাটাকে এমন নির্মম এবং এমন দীর্ঘস্থায়ীভাবে দেখানো হয়েছে, মানে এতটা সময় জুড়ে সেই বিভৎসতা দেখানো হয়েছে যে তাকিয়ে থাকা যাচ্ছে না স্ক্রিনের দিকে। IMDb রেটিং এ খুব ভয়ঙ্কর একটা রেট পেয়েছে, সে 10-এর মধ্যে প্রায় 9-এর ওপরে বা 9-এর কাছাকাছি একটা রেট পেয়েছে। দারুণ হিট সিনেমা হয়েছে, প্রচুর টাকা উপার্জন করেছে। বাট সিনেমার লার্নিং এইটাই যে নিষ্ঠুরতা কত সাজিয়ে গুছিয়ে দেখানো হয়েছে। হোয়াট ইজ দ্য রোল অফ সেন্সর বোর্ড? এইটুকু কি সেন্সর বোর্ডের, বা আমি এক্স্যাক্টলি সেন্সর বোর্ডকে সমালোচনা করছি না, আমি বোঝাতে চাচ্ছি পুরো সমাজের যে মনন, তাতে কি আমরা এইটা বুঝতে পারি না যে এই খুন,
এই জিজ্ঞাসা, এই প্রতিশোধ এরকম র সেন্সে যদি আমরা দেখতে থাকি, তো সেটার প্রতি আমাদের একটা টেস্ট তৈরি হয়, একটা টেস্ট তৈরি হয়, একটা রুচি তৈরি হয়ে যায়। যে জিনিস দেখিনি সে জিনিস করতে বিরত লাগে, সে জিনিস করতে ভয় পায়, সে জিনিসে আটকে যায়। কিন্তু যেটা হরবত দেখছি, যে জিনিস দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, সেটা কিন্তু যখন নিজে করবো আর অতটা অসুবিধে লাগে না। ওটা তো দেখা আছে, অভিজ্ঞতা তো তৈরি হয়ে গেছে সিনেমা দেখে। সো খুব বড় রোল রয়েছে সেন্সর বোর্ডের, যে এই খারাপ দৃশ্যগুলো, হিংসার দৃশ্যগুলোকে কতটা দেখানো হবে এবং কতটা দেখা হবে না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এথিক্যাল লার্নিং, ভ্যালু এডুকেশন। রাত 10টার পরে বাড়ির বাইরে মেয়েরা থাকবে না, চলে আসবে, এই শিক্ষা না। প্রতিটা মেয়ে, প্রতিটা ছেলেই তো বাবা মার, আকাশ থেকে তো কেউ পড়েনি, বাবা মাই জন্ম দিয়েছে, তাই তো? সুতরাং বাবা মা মেয়েকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে না বলে ছেলেটাকে বলুক যে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। বিপদ বা দুষ্কৃতিকারী সব সময় দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, অন্তত এরকম ক্ষেত্রে, পাশবিক যন্ত্রণার ক্ষেত্রে পুরুষেরাই হয়ে থাকে। তো বাবা মার কাজ পুরুষদেরকে ডেকে নিয়ে চলে আসা, বাড়িতে রাখা, মেয়েদেরকে না। আমরা পুরো একটা উল্টো প্রসেসে লার্নিং করাচ্ছি সোসাইটিকে, মেয়েদেরকে বলছি তোরা তাড়াতাড়ি বাড়ি চলে আয় না। এবং এই লার্নিং ছোটবেলা থেকে শুরু করতে হবে। 5, 6, 7, 8-এ পড়া ছেলেদের থেকে শুরু করতে হবে যে তুমি 10টার মধ্যে ঘরে ঢুকে এসো, অত রাত্রে বাইরে থাকবে না। মেয়েরা থাকলে থাকুক, কিন্তু ছেলেরা যেন বাড়ি চলে আসে। একটা কিশোর বয়স থেকে বাড়ি চলে আসার অভ্যাস যদি করা যায় সমাজে, সেই সমাজ, কিশোরগুলো যেদিন নাগরিক হবে, সেদিন এরকম সমস্যা, এমন পাশবিক ঘটনা কখনোই ঘটবে না। রাত্রি পুরুষহীন হলে এমন ঘটনা কোনোদিন ঘটবে না। একটা ছোট ভিজুয়ালাইজেশন করাই। হসপিটালে কেনা গেছে, আমাদের শরীর কান্না খারাপ হয়, ডাক্তার আমরা কেনা দেখাই। একবার ভাবো তো দেখি, যে ডাক্তার দেখাতে গেছো, সোশিও ইকোনমিক কতটা ডিফারেন্স থাকে কন্ডিশনের একটা ডাক্তারের এবং একটা পেশেন্টের। তুমি ডাক্তার দেখাতে গেলে 2 ঘন্টা বসে থাকি, ডাক্তারের কাছে যাই, তারপর কোনো রকমের 10টা মিনিট কথা বলে সেইটা নিয়ে ফিরে চলে আসি। কোথায় ডাক্তার, কোথায় একটা সাধারণ মানুষ? সেই ডাক্তারটা একটা হসপিটালের কথা চিন্তা করে দেখো, একটা হসপিটাল কত ক্রাউডেড প্লেস। এমন কোনো হসপিটালে গেছে তুমি 5 মিনিট কথা বললে সেখানটায় মনে হবে যে তোমার কথা বলাটা অস্বাভাবিক লাগছে, সাইলেন্স প্লিজ লেখা রয়েছে, রোগীর যাতে ডিস্টার্ব না হয়, অন্য মানুষের যাতে ডিস্টার্ব না হয়। কোন জায়গাটা এত ক্রাউডেড হসপিটাল আমাদের এখানটায়? প্রত্যেকটা হসপিটালের গলিতে, প্রত্যেকটা হসপিটালের জায়গাতেই মানুষ রয়েছে। সেখানে একটা ডাক্তার একটা হসপিটালের মধ্যে এরকম একটা ঘটনার শিকার হলো, লজ্জা না, সবচেয়ে আগে ভয় পাওয়ার বিষয় রয়েছে এর মধ্যে। ভয় লাগে না? একটা ভীষণ অস্বাভাবিক বিষয় বলে মনে হয় না কি ব্যাপারটা? এরকম একটা ভীষণ অস্বাভাবিক ঘটনা যদি ঘটতে পারে আজকে এরকম একটা ম্যাডাম ডাক্তারের সাথে, বাকি সোসাইটি কোথায় দাঁড়িয়ে আছে? কোথায় সিকিউরিটি, কোথায় সেফটি, বিশ্বাস, আস্থা কোথায় আমাদের? দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য কোয়ান্টিফিকেশন অফ দিস ক্লাস। দুটো রয়েছে, 9 এবং 10। বুঝতে পারছি না কোনটা দিয়ে শেষ করব, সিরিয়াল ধরেই এগোই। সেটা হচ্ছে যে একটা কথা মনে রেখো, বা একটা কথা আমাদের বোঝা উচিত, ফাঁসি দিয়ে লোভ লালসা কিন্তু থামবে না, বা লোভ লালসা এই জিনিসটার নিরাময় কিন্তু, এই জিনিসটার উত্তর কিন্তু ফাঁসি নয়, শিক্ষা। ফাঁসি দিয়ে একটা মানুষকে মারা যেতে পারে, কিন্তু ফাঁসি দিয়ে একটা বোধ, একটা বিকৃতি, একটা ডিফরমেশন, একটা জিঘাংসা, একটা শ্রেণীর প্রতি বিদ্বেষ, একটা নারীর প্রতি অসম্মান, এই অনুভূতি, এটাকে কি করে কমানো যাবে? সুতরাং ফাঁসি ইজ নট দ্য সলিউশন, জেল ইজ নট দ্য সলিউশন।
ফাইনাল সলিউশন লাইজ ইন দ্য এডুকেশন। যতক্ষণ না সোসাইটি এডুকেটেড হবে, যতক্ষণ না সোসাইটি মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্টের ওপর দাঁড়িয়ে এগোবে, ততক্ষণ কোনো ফাঁসিতেই এই জিনিসের নিরাময় হবে না। অ্যান্ড লাস্ট সলিউশন অন বিহাফ অফ সিএসডিজি ইজ দ্যাট স্টুডেন্টস অফ সিএসডিজি, আজকে তোমরা যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকো, ছেলে হও বা মেয়ে হও, কালকেরে তোমরা একটা সিভিল সার্ভেন্ট হও। একটা সিভিল সার্ভেন্টই পারে একটা সোসাইটির, একটা শহরের, একটা দেশের মেরুদণ্ডটাকে সোজা রাখতে। একটা সিভিল সার্ভেন্টই পারে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে। একটা সিভিল সার্ভেন্টই পারে একটা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভকে সঠিক পথে নিয়ে যেতে। একটা সিভিল সার্ভেন্টই পারে একটা মিসক্রিয়েন্ট, একটা পারপিট্রেটরকে সঠিক শাস্তির জায়গায় পৌঁছে দিতে। সো মাই ডিয়ার স্টুডেন্টস অফ সিএসডিজি, আমি আশা করব, আমি প্রার্থনা করব এই ঘটনা যেন আর না ঘটে, এবং ভবিষ্যতে কোথাও যদি এই ঘটনা ঘটবার সম্ভাবনা তৈরি হয়ে থাকে, সিএসডিজির একটা স্টুডেন্ট হিসেবে, ভবিষ্যতে একটা সফল সিভিল সার্ভেন্ট হিসেবে তোমরা সেটাকে সঠিক জায়গায় আটকে দেবে এবং কোনো মতেই এরকম কোনো বিপদ ঘটতে দেবে না। এটাই আমার আজকের ক্লাসের প্রার্থনা। ওকে, বেস্ট অফ লাক।